যৌনতার এই শহরে প্রেম যখন মাংস বিলাসী, হতভাগাইয়ে আমি তখন 90 দশকের প্রেমে বিশ্বাসী। সময়টা ছিল 2014 সাল। ষষ্ঠ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে তাকে প্রথম দেখেছিলাম, আর তখন থেকেই তাকে ভালো লাগে। ক্লাসের ফাঁকে মাঝে মধ্যেই তাকে লুকিয়ে দেখতাম, আর তাই অনেকবার ক্লাসে আনমনা থাকার কারণে স্যারের কাছে অনেক বকাও খাইতাম। আগে যখন বন্ধুদের সাথে ফাজলামি করতাম আর ছাড় বকতো, তখন অনেক রাগ হইতাম, কিন্তু আজকে কেন জানি না কোনো রাগ উঠল না। সত্যি বলতে, ছাড় যখন আমায় বকা দিতেছিল তখন আমার সম্পূর্ণ মনোযোগ তার দিকে ছিল। আসলে ছাড়ের আমাকে বকা দেওয়া দেখে মেয়েটা খুব হাসতেছিল, আর আমার তার হাসি দেখে ভালো লাগতেছিল। তাই ছাড় যে বকাগুলো দিছিল সেগুলো একটাও কানের ভিতরে ঢুকে নাই, কারণ হাসিতে তার জাদু ছিল, মুখে ছিল মায়া। তাই তো আমি তার প্রেমে পড়েছি, হয়েছি বেহায়া। কেন জানি না নিজেকে তখন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক মনে হয়েছিল। তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হতে না পারলেও তার কাছে তার শ্রেষ্ঠ প্রেমিক ঠিকই হয়েছিলাম। শ্রেষ্ঠ প্রেমিক হওয়ার এই যুদ্ধে আমাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে, কারণ সুন্দরী এ মেয়ের পিছনে আমার মতো অনেক প্রেমিকই ঘুরতো, যাদের মধ্যে কারো কারো বাপের অনেক টাকা ছিল, গাড়ি ছিল, আর সেখানে আমার কিছুই ছিল না। বাড়ির পাশে স্কুলটাই বাবা একটা সাইকেলও কিনে দেয়নি। তার উপর আবার আমার মতো কত আসে কিনা তার পিছনে ঘোরে। সবার তো মনে হতো তাকে পাওয়ার জন্য যদি আবার ওয়ার্ল্ড ওয়ার 3 করতে হয় সেটাও তারা করবে। এত কিছুর মধ্যে দিয়ে তার কাছে স্পেশাল হওয়ার জন্য আমাকে বাকি সবার থেকে আলাদা কিছু করতে হতো, যেখানে সবাই তাকে পটানোর জন্য কেউ তো আবার কসমেটিকও গিফট করে, কেউ তো আবার দামি ফোন নিয়ে তার সামনে হাজির হয় ভালোবাসি বলার জন্য। আর এই সব কিছু দেখলেই আমার অনেক ভয় হয়, যদি আবার সে সুন্দরী তাদের প্রেমেই রাজি হয়ে যায় তখন আবার আমার কি হবে। তাই বাবাকে অনেক বুঝিয়ে একটা সাইকেল কিনেছিলাম, শুধুমাত্র তার পিছন পিছন যাওয়ার জন্য, তাকে ফলো করার জন্য। ব্যাচ যে কথা সেই কাজ। নতুন সাইকেল কিনে প্রথমে খোঁজ নিলাম যে সে কোচিং কোথায় করে, কারণ স্কুলেতে আমরা একসাথে পড়ি, কিন্তু তার চোখের সামনে থাকার জন্য আমাকে তার কোচিংয়েও ভর্তি হইতে হইতো। অনেক খোঁজ নিয়ে জানতে পারি সে শহরের একটা দামি কোচিং সেন্টারে কোচিং করে, যেখানে মাস গেলে বেতন দিতে হইতো প্রায় 1000 থেকে 1500 টাকা, কিন্তু সেখানে আমার কোচিং ফি ছিল মাত্র 300 টাকা। বুঝতেছিলাম না কীভাবে ওই কোচিংয়ে ভর্তি হব। তবে যাই হোক, আর যেভাবেই হোক কোচিংয়ের টাকা তো ম্যানেজ করতেই হইতো। ওয়েট, আপনারা আবার ভাইবেন না যে আমি পড়ালেখা বাদ দিয়ে আগে কোচিংয়ের টাকা ম্যানেজ করব। আসলে স্টুডেন্ট তো, তাই বাবাকে বুঝাইছিলাম যে বোর্ড এক্সামে আমি এবারে প্লাস নিয়ে আসবো, তাই আমার একটা ভালো কোচিং দরকার। এভাবে বাবাকে ভালো করে বোঝানোর পর বাবা আর 500 টাকা দিতে রাজি হয়েছে। তো হইল 500 আর 300 800, বাকি রইল আর 200। কি ভাবতেছেন আর 200 টাকা কিভাবে ম্যানেজ করব? আমার একটা আউট ইনকাম আছে, আমি খুব ভালো লেখালেখি করি, তাই 5 টাকা মূল্যে মাঝে মাঝেই আমি অনেকের প্রেমপত্র লিখে দিতাম। এসব করে প্রায় আমার মাসে 100 থেকে 150 টাকা তো চলেই আসতো। এসব দিয়েই কোচিংয়ের টাকাটা কোনোভাবে পোষাই নিলাম। তারপর একসাথে স্কুল, একসাথে কোচিং, লুকিয়ে তাকে দেখা, তার মুচকি হাসি, বাহ ক্যা সিন হ্যাঁ। স্কুল আর কোচিং মিলে সারাদিনে 8 ঘন্টা আমি তার চোখের সামনেই থাকতাম। চোখের সামনে থাকতাম মানে এই না সে আমায় দেখতো, আসলে সে আমাকে কখনো তাকে দেখেইনি। এবার শুরু তাকে ইমপ্রেস করার, যেহেতু শুরুতেই বলেছিলাম তার কাছে স্পেশাল হওয়ার জন্য আমার নতুন কিছু করতে হতো, কারণ বাকিরা যা করতো তাকে বিভিন্ন ধরনের গিফট, ফোন, মেয়েটা কিচ্ছুতেই তাদের কাছে ইমপ্রেস হইতো না। হতে পারে মেয়েটার বাবার অনেক টাকা, তাই তাদের গিফট নেওয়ার কখনো প্রয়োজন মনে করেনি। আর এইদিকে আমি, যার কিচ্ছু নাই, তবুও 10 টাকা পকেট মানির 5 টাকা বাঁচিয়ে তার জন্য প্রতিদিন একটা করে ঈদকার্ড কিনতাম। যেহেতু আমি সুন্দর করে লেখালেখি করি, তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেয়েটার কাছে প্রথম পত্রে লিখেছিলাম, মেয়ে তুমি গভীর সমুদ্রের উত্তাল ঢেউ, না জানি আমার মতো কত প্রেমিক তোমার প্রেমে ডুবে নাকানি চুবানি খেয়েছে। আর তোমার হাসি শ্রাবণের সেই বৃষ্টির মতো, যার দমকা হাওয়া এসে গায়ে লাগলে অশান্ত মনটাও শীতল হয়ে যায়। যেমন করে তোমার হাসি দেখলে পরাণ জুড়ে যায় আমার। ওহে মায়াবতী, আমি যে তোমায় ভালোবাসি তার কি প্রমাণ দিব তোমায়,
কারণ তার উদাহরণ যে তুমি নিজেই। এই লিখে তাকে চিঠি দিয়েছিলাম ঠিকই, কিন্তু চিঠিতে কখনো নিজের পরিচয় দেয়নি। বেশ কিছুদিন অপেক্ষা করার পর উত্তরে চিঠিতে নাম জানতে চেয়েছিল। আমার নাম জানতে চেয়েছে দেখে ভীষণ অবাক আমি। বুঝতেই পারিনি অসাধারণ মেয়েটা যে এতটা সাধারণ হবে, তার আবার আমার লেখা পত্র ভালো লাগবে। কতটা খুশি হয়েছি একবার ভাবেন। এর পরের চিঠিতে নিজের আসল নাম না জানালেও একটা ছদ্মনাম দিয়েছিলাম দিয়েছিলাম আমি তোমার স্বপ্নের রাজকুমার। সো গাইস, স্বপ্নের রাজকুমারের পরের গল্প জানতে হলে প্লিজ একটু ভালোবাসা দিও।